সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস প্রেজেন্টস শোনা কথা কথা শোনা। জুন একটা ভীষণ সুন্দর মাস। জুন মানেই অনেক স্বপ্ন, অনেক গর্ব। প্রাইড মান্থ, তাই আজকে তিনজন খুব স্পেশাল বন্ধুদের সাথে আলাপ হবে। কারণ একজনের সাথে ছোট থেকে অনেক ভাব, অনেক গল্প, অনেক কথা। তাকে যত দেখছি এখন সে যত বড় হচ্ছে সে আরো গুণী হয়ে উঠছে। ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী একজন কুইয়ার রাইট অ্যাক্টিভিস্ট এবং সে নিজে জেন্ডার নন বাইনারি অ্যান্ড বাইসেক্সুয়াল ফ্লুইড ইন্ডিভিজুয়াল। আমি জানি যেসব শব্দগুলো আমি ব্যবহার করছি হয়তো একটু কঠিন, আমিও যে সব সাংঘাতিক বুঝছি সেটা নয়, কিন্তু এইটুকু মানছি যে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, কারণ দূর থেকে জানলে অনেক কিছুই জানতেই পারি না। ইন্দ্রাণী একজন প্রফেশনালি আইটি প্রফেশনাল এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ডোমেন। অ্যাপার্ট ফ্রম কাজকর্ম এবং অ্যাক্টিভিজম, ইন্দ্রাণী নিজে একজন অ্যাভিড ট্রাভেলার। যখনই পৃথিবীটা যখন সুস্থ ছিল তখন টুকটুক করে সোলো ট্রাভেলে বেরিয়ে পড়তো। নানা রকম তার ছবি, নানা রকম অভিজ্ঞতা সবকিছুই সোশ্যাল মিডিয়াতে দেখতে থাকি, এবং তার আঁকাউকি এবং কবিতা লেখা সবকিছু নিয়ে ইন্দ্রাণীর অনেক লেখা বহু চর্চিত জায়গায় প্রকাশিত, এবং ব্রিটিশ কাউন্সিল ফর দেয়ার প্রাইড মান্থ এক্সিবিশন এবং কেসিসি, সেখানে ইন্দ্রাণীর কাজ আমরা দেখতে পেয়েছি, এবং খুব শীঘ্রই আমরা ইন্দ্রাণীকে বোধহয় অভিনেত্রী হিসেবেও পাচ্ছি একটি ওটিটি প্ল্যাটফর্মে। সব মিলিয়ে ইন্দ্রাণী ব্যানার্জির সাথে আজকে নতুন ভাবে, নতুন রঙে, নতুন মাসে হবে নতুন আলাপ। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাণী ফর জয়নিং ইন। আলাপ করে নেব কোয়েল এবং মধুরিমার সাথে। মধুরিমা নিজে একজন এন্টারপ্রেনার, তার নিজের একটি খুব সুন্দর ব্র্যান্ড রয়েছে। She identifies herself as a lesbian woman and has been associated with Sappho for Equality for the last 10 years. আজকে মধুরিমা ঘোষ আমাদের সঙ্গে রয়েছে এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং সাফোর একজন ইন্টিগ্রাল মেম্বার। আজকে সাফো ফর ইকুয়ালিটির কাছে আমরা ধন্যবাদ জানাই যে তারা আমাদের সাথে এগ্রি করেছে এই মাসে তাদের গল্প, তাদের কথা সবকিছু আমাদের সাথে শেয়ার করবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের সাথে, a brand which stands for equality, inclusiveness and is proud for all. Introducing কোয়েল ঘোষ। কোয়েলের সম্বন্ধে দু চারটে কথা বলতেই হবে। কোয়েল নিজে একজন মাস্টার্স ইন ইংলিশ, তারপর পোস্ট গ্রাজুয়েশন করেছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, এবং এখন একজন টিচার। She is the managing trustee of Sappho for Equality and a full-time educator. কোয়েল নিজেকে আইডেন্টিফাই করে as a non-binary individual and uses she or they as preferred pronouns. LGBTQI+ কমিউনিটির সে একজন সদস্য, এবং সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। হ্যালো হ্যালো। আমি এবার কথা না বলে অনেক কিছু জানবো। এই মাসে এই যে নতুন ভাবে আলাপ, এই আলাপের সম্বন্ধে যদি তোমরা কেউ কিছু বলো, যে আমরা এক্স্যাক্টলি যে আড্ডাটা দেব সেই আড্ডাটা থেকে আমরা কি সত্যি বুঝতে পারবো তোমাদের জগৎটা, নাকি তোমাদের আমাদের এই বিভেদটাকে আমরা ঘোচাতে পারবো? প্রথমেই থ্যাংক ইউ জানাই তোমাদের এই প্ল্যাটফর্মটা আমাদের সাথে শেয়ার করার জন্য। পুরো এই জুন মাসের এই যে আমরা এপিসোডটা করছি এবং শেয়ার করছি, সেটা তো প্রাইড মান্থ উপলক্ষে আমরা করছি, সেটার জন্য সকলকে প্রথমেই হ্যাপি প্রাইড জানাই। আমাদেরকে বোঝার এবং তোমাদেরকে বোঝার মধ্যে একটা ব্রিজ আনার চেষ্টা করছি। তো আমার মনে হয় যে সেটা যদি জুয়েলারি এমন একটা জিনিস যেটা একজন মহিলাকে ডিফাইন করে, একজন মহিলা সেটা পজেস করেন, এবং আমরা বেশিরভাগ জুয়েলারির অ্যাড বা এমনিতেই মানে এমনি সমাজেই জুয়েলারি জেনারেলি মহিলারা পরেন, অনেক সময় পুরুষরাও জুয়েলারি পরেন, চেন পরেন, হাতে রিং পরেন, কিন্তু এই যে একটা সেগমেন্টকে সম্পূর্ণভাবে হোমোজিনিয়াস করে দেওয়া হচ্ছে যে এই একটা জুয়েলারি এটা শুধুমাত্র মহিলারা পড়তে পারবে, মানে এই যে একটা ডিভিশন করে দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে এই যে একটা সামান্য জিনিসের ডিভিশন ছেলে আর মেয়ের মধ্যে, এইটাই আমাদের পুরো সমাজে এক্সিস্ট করে, যে সম্পূর্ণ সমাজটাকে আমরা একটা বাইনারিতে ভেঙে ফেলছি।
মানে একটা জায়গায় ছেলেরা এক্সিস্ট করে এবং একটা জায়গায় মেয়েরা এক্সিস্ট করে। তুমি একটা শব্দ ব্যবহার করলে যেটা আমি তোমাদের ইন্ট্রোডাকশনে বলেছি, বাইনারিটা একটা নতুন টার্মিনোলজি যেটা বারে বারে ফিরে আসবে বলেই প্রশ্নটা এখনই করছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বাইনারি? বাইনারি মানে হচ্ছে যখন আমরা যে কোনো জিনিসকে দু ভাগে ভাগ করে দিচ্ছি, মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে আমরা বাইনারি বলি 0 আর 1। একটা কম্পিউটার 0 আর 1 ছাড়া আর কিছুই কিন্তু বোঝে না। সেরকমই আমাদের পৃথিবীটা নয় স্ত্রী নয় পুরুষ, তার মাঝখানে যে কিছু এক্সিস্ট করে বা এই ভেরিয়েশন গুলোর মধ্যে আরো কিছু এক্সিস্ট করে সেটা সমাজ বুঝতে চায় না, বা সমাজের কোথাও হয়তো একটা সুবিধা হয় এই দুটো ভাগে ভাগ, মানে সেটাকেই আমরা বাইনারি বলছি। মানে আলাদা করে বাইনারির কোনো আলাদা টার্মিনোলজি নেই। তো আমি যেটা বলছিলাম যে এই যে ধরো যখন একটা বাচ্চা জন্মাচ্ছে, তো সে তো একটা তার বায়োলজিক্যাল সেক্স নিয়ে জন্মায়, কিন্তু যে তারপরে যখন তার সামাজিক লিঙ্গ বা সোশ্যাল যে জেন্ডারটা যেটা ঠিক করা হচ্ছে, যে মানে আমরা কিছু জিনিসে ঠিক করতে করতে যাচ্ছি, মানে যে ছেলে হবে তাকে খুব মাস্কিউলিন হতে হবে, শক্ত হতে হবে, স্ট্রং হতে পারে, সে কাঁদবে না, সে ক্রিকেট ফুটবল খেলবে, সে বাইরে যাবে, সে এক্সপ্লোর করবে, সে রাস্তায় অনেক রাত অব্দি বাইরে থাকতে পারে, সে শার্ট প্যান্ট পরবে, সবকিছু একটু অনেক বেশি মাস্কিউলিন হবে। কিন্তু যে বায়োলজিক্যাল সেক্স যার মানে ভাজাইনা নিয়ে জন্মেছে তাকে সবসময় নরম হতে হবে, সে বাড়িতে বসে থাকবে। ইনফ্যাক্ট আমরা ইন্টেলিজেন্স নিয়েও সেটার ভাগ করি, যে ছেলেরা অঙ্ক বেশি পারে, মেয়েরা অঙ্ক বেশি পারে না, মেয়েদের সাবজেক্ট হলো লিটারেচার, মেয়েরা বাড়িতে বসে থাকবে। হ্যাঁ, তো কনস্ট্যান্ট মানে আমাদের লিঙ্গগুলো মানে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে তুমি মেয়ে তাহলে তোমাকে এই করতে হবে, তুমি ছেলে তুমি এই করতে, মানে একটা ছেলে হয়ে সে যদি ভুল করে কেঁদেও দেয় তাহলেও কিন্তু আমরা তাকে শেম করি, এ বাবা ছেলে হয়ে কাঁদছে, বা এ বাবা মেয়ে হয়ে বাইক চালাচ্ছে, মেয়ে হয়ে শাড়ি পরে অনুষ্ঠান বাড়িতে আসেনি, শার্ট প্যান্ট পরে এসছে। মানে এই কনস্ট্যান্ট একটা মানে যেরকম ভাবে ফিট করা আছে ঠিক ওরকম ভাবেই আমাদেরকে মানে প্রেজেন্ট হতে হবে বা চলতে হবে। এটাকে আমরা জেনারেলি বলি জেন্ডার এক্সপ্রেশন। মানে আমার যে জেন্ডারটা নিয়ে আমি যে সেক্সটা নিয়ে জন্মেছি সেই জেন্ডার এক্সপ্রেশনের মাধ্যমে বারবার বারবার আমাকে প্রুফ করতে হবে আমি ছেলে না মেয়ে। বা ধরো আমি যদি এমন একটা মেয়ে হই যার ক্রিকেট খেলতে ভালো লাগে, বা আমার শার্ট প্যান্ট পরতে ভালো লাগে, বা আমি আমার জেন্ডারটাকে মানে ওরকম ভাবে ফিটিং করাতে পারি না, তখন সেই যে নন বাইনারি মানুষের কথা আমরা বলছি, তখন তাকে কোনো না কোনো ভাবে সমাজ থেকে বিভিন্ন ভাবে শেম করা হয়, বাদ দেওয়া হয়, একটা আদারাইজেশন করার প্রবণতা সারাক্ষণই চলতে থাকে। অ্যাবসলিউটলি। তবে এই যে জুয়েলারির কথা বললে, সেনকো গোল্ডেন ডায়মন্ডস ইজ দি ব্র্যান্ড হুইচ ইজ ফর অল। এবং খুব গর্বের সাথে বলছি যে 2019 সালে প্রাইড কালেকশন বলে একটি কালেকশন, যেখানে খুব সুন্দর একটি কালেকশন লঞ্চ হয়, এন্ড ইট ওয়াজ লঞ্চ বাই ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে। সেই স্ফুলিঙ্গ বলে একটি অনুষ্ঠান, একটি ফ্যাশন শো হয়েছিল, একটি দারুণ অনুষ্ঠান মৌলালী শোরুমে, আমাদের মেগা শোরুমে হয়েছিল। এবং সবকিছু নিয়ে কিন্তু সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস আমরা বিশ্বাস করি যে ছেলেদের জুয়েলারি কালেকশনের নাম আহম। তো সোনা বা গয়না বা সাজগোজটা ঠিক লিঙ্গ বিশেষ নয়, এটা ইচ্ছের অনুসারে হওয়া উচিত এবং ইচ্ছেটা সকলেরই সবকিছু, তাই না? ধরো অনেক ব্র্যান্ডই এখন ছেলেদের জুয়েলারিও বানাচ্ছে, যেরকম তুমি সেনকোর উদাহরণ দিলে, কিন্তু মাথায় যেটা থাকে যে এটা ছেলেদের গয়না, এটা মেয়েদের গয়না, মানে এই কম্পার্টমেন্টটা আমাদের মাথার কম্পার্টমেন্ট, তাই তো? একদম। তবে ওই যে বাবাকে বাবা বলি মাকে মা, মাকে বাবা বলি না বাবাকে মা না, তো এটাও একটা বাস্তব, যেখানে আমাদের সকলেরই মাথার উপরে যখন গার্জিয়ানরা থাকে তখন পুরোটাই হচ্ছে আমরা যে যেভাবে দেখেছি বড় হয়েছি, বা বড় হতে হতে অনেক কিছু বুঝেছি বা শিখেছি। বিকজ আই এম শিওর ফর ইচ ওয়ান অফ ইউ দিস হ্যাজ বিন আ জার্নি। ছোটবেলায় স্কার্ট পরেই আমরা স্কুলে গেছি, সবকিছুতেই আমরা মেয়েদের কত সুন্দর চুলটাকে, এখনো চুলটাকে একটু ক্যামেরা অন করে চুলটাকে একটু ঠিক করে দেখে নি। এটার জন্য কিন্তু পুরুষ নারী নির্বিশেষে ব্যাপারটা, মানুষ হিসেবে আমরা সুন্দর থাকতে চাই, পরিপাটি থাকতে চাই। তবে ইন্দ্রাণীর সাথে কথা বলার আগে আমি একটা ছোট্ট গল্প বলবো, যেটা আমার জীবনে গতকাল ঘটে গেছে। আমি জেনারেলি একটা চায়ের কাপে চা খাই, যে চায়ের কাপটা একটাই হার আছে একটা হিজ আছে। গতকাল না হার কাপটা ভেঙে গেল এবং আমি এখন হিজ কাপে চা খাচ্ছি। এবং তোমাদের সাথে লাস্ট 1 মাস যে আমাদের কথোপকথন চলছে,
কাপটা ভেঙে যাওয়াতে আমার গতকাল একটু দুঃখ হলো না, অন্য সময় হলে দুঃখ হতো। এটা বোধহয় এই মাসেরই মায়া, যে আমিও বুঝতে শিখেছি যে এই লেখাটা যদি মুছে দিতে পারতাম তাহলে দিস কাপ উড হ্যাভ বিন মাই কাপ টু। একদম। ইনানি, ওভার টু ইউ। দিস ইজ অ্যান অ্যামেজিং প্ল্যাটফর্ম, খুব সুন্দরভাবে শুরু করলে তুমি ব্যাপারটা। টেকিং ফ্রম হোয়াট মধুরিমা ওয়াজ সেইং, এই যে চা খাওয়ার চায়ের কাপও জেন্ডার্ড, মানে নট জাস্ট আওয়ার লাইভস, আর বিহেভিয়ার্স, আর ক্যারিয়ার্স, দ্য টয়েস দ্যাট উই প্লে উইথ, বাট একটা চায়ের কাপটাও জেন্ডার্ড, সেটাও হিজ আর হার, তার মাঝামাঝি বা তার বিয়ন্ডে কিছু নেই। প্রথম থেকে একটা বাচ্চা জন্মানোর, কেন জন্মানোর আগে থেকেই, মানে ছেলে হলে নীল জামা হবে, দেওয়ালের কালার নীল হবে, মেয়ে হলে পিঙ্ক দেওয়াল হবে। আমি এই প্ল্যাটফর্মটা ইউজ করে চাইবো একটু এই যে এলজিবিটি, বা এখন এলজিবিটি টার্মটা বেড়ে IHQ এ, এই পুরো টার্মিনোলজি গুলোর মানেগুলো একটু যদি ছোট ছোট করে সিম্পলি মানে আর ডিফারেন্স গুলো বোঝাই, কারণ কি অনেকেই খুব কনফিউজড, এন্ড দ্যাট ইজ ন্যাচারাল, বিকজ আমিও যখন ছোট ছিলাম আমিও ঠিক জানতাম না যে আচ্ছা গে কে, ট্রান্স কে, ইন্টারসেক্স কে। ছোটবেলাটা মানে আমি খুব কিউরিয়াস, কোন বয়সে গিয়ে তুই রিয়েলাইজ করলি LG মানে এতগুলো যে অক্ষর একটা পৃথিবীর মধ্যে? আমি ডিফারেন্স গুলো বলে নিয়ে তারপর বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সো প্রত্যেকটা মানুষের মধ্যে তিনটে জিনিস আছে, সকলের মধ্যে। একটা হচ্ছে বায়োলজিক্যাল সেক্স, একটা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি, আর 3 নম্বর হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন। বায়োলজিক্যাল সেক্স, যেরকম মধুরিমা বলছিল, বায়োলজিক্যাল সেক্স হচ্ছে একটা বাচ্চা যখন জন্মায় তখন তার এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান দেখে ডাক্তার তাকে বায়োলজিক্যালি যে সেক্সটা অ্যাসাইন করে, আর বাইরে বেরিয়ে বলে যে কংগ্রাচুলেশনস আপনার ছেলে হয়েছে বা কংগ্রাচুলেশনস আপনার মেয়ে হয়েছে, যে এক্সটার্নাল জেনিটেলিয়া দেখে বাচ্চাটার যে সেক্স নির্ধারণ করা হলো বায়োলজিক্যালি। এবার সেকেন্ড হচ্ছে জেন্ডার আইডেন্টিটি। টয়লেট ট্রেনিং যে সময় হয় আমাদের, সেই সময় থেকে আমাদের জেন্ডার আইডেন্টিটিটা ডেভেলপ হয়। এবার হোয়াট ইজ জেন্ডার আইডেন্টিটি? জেন্ডার আইডেন্টিটি ইজ বেসিক্যালি হোয়াট জেন্ডার আই আইডেন্টিফাই উইথ, মানে আমি নিজে নিজেকে কি মনে করছি, কোন জেন্ডারের সঙ্গে আমি নিজে আইডেন্টিফাই করছি, দ্যাট ইজ মাই জেন্ডার আইডেন্টিটি। তো আমরা সকলে যদি একটু মনে করার চেষ্টা করি, উইচ ইজ ডিফিকাল্ট টু রিমেম্বার, বাট আমি ছেলে না আমি মেয়ে, এই কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ওই টয়লেট ট্রেনিং ওই 2-3 বছর বয়স থেকে শুরু হয়েছে। সো দ্যাট ইজ মাই জেন্ডার আইডেন্টিটি। থার্ড হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন। সেক্সুয়াল ওরিয়েন্টেশন comes a little later, আমাদের adolescence এর টাইমে, and that basically is all about who I am romantically or sexually attracted to, মানে আমাদের কাদের পছন্দ হচ্ছে। সো এই তিনটে জিনিস প্রত্যেকটা মানুষের আছে। এবার আমি যদি টার্মিনোলজি গুলো দিয়ে স্টার্ট করি, খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যখন জন্মেছিলাম আমার এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান দেখে আমাকে অ্যাসাইন করা হলো যে ও ফিমেল অ্যাট বার্থ। সে ওই টয়লেট ট্রেনিং 2-3 বছর বয়সের সময় থেকে সে নিজে বুঝতে পারছে যে আচ্ছা আমি মেয়ে, and then grows up to think যে আচ্ছা I am a woman, so ওর জেন্ডার আইডেন্টিটি woman। তো আমার বায়োলজিক্যাল সেক্স আর জেন্ডার আইডেন্টিটির মধ্যে কোনো ডিসোনেন্স নেই, ঠিক আছে এই অবধি। এবার 3 নম্বর পয়েন্ট, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, আমি সেখান থেকে শুরু করছি। সেক্সুয়াল ওরিয়েন্টেশন যদি তার এই যে ফিজিক্যাল আর রোমান্টিক অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য অপোজিট জেন্ডার হয়, মানে সে মেয়ে হয়ে যদি তার ছেলেদের ভালো লাগে, তার মানে সে হেটেরোসেক্সুয়াল মহিলা, আর ছেলে হলে হেটেরোসেক্সুয়াল ছেলে। এবার তার ফিজিক্যাল আর রোমান্টিক অ্যাট্রাকশন যদি কোনো সেম সেক্সের প্রতি হয়, তাহলে সে হোমোসেক্সুয়াল। তো আমি যদি আমার অ্যাসাইন্ড সেক্স যদি ফিমেল হয়, আমার জেন্ডার আইডেন্টিটি যদি মহিলার হয়, আর আমার যদি মহিলাদেরই পছন্দ হয়, তাহলে আমি লেসবিয়ান, মানে হোমোসেক্সুয়ালের মধ্যে তাহলে আমি লেসবিয়ান, আর আমি যদি ছেলে হতাম আমাকে গে বলা হতো। এবার 3 নম্বর সিচুয়েশন হচ্ছে যে আমার এগেন বায়োলজিক্যাল সেক্স জেন্ডার আইডেন্টিটির মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু আমার ফিজিক্যালি অ্যান্ড রোমান্টিক্যালি আই এম অ্যাট্রাক্টেড টু বোথ জেন্ডার্স, আই এম অ্যাট্রাক্টেড টু বোথ ফিমেলস অ্যান্ড মেলস, তাহলে সেই ক্ষেত্রে আমি বাইসেক্সুয়াল, আমি বাইসেক্সুয়াল মহিলা বা বাইসেক্সুয়াল ছেলে, তো হোয়াটএভার। সো দ্যাট মিনস এলজিবিটির মধ্যে এল, জি আর বি, এই যে প্রথম তিনটে টার্ম stands for lesbian, gay and bisexual, and these 3 terms is in the context of sexual orientation। মানে আমাকে ডাক্তার কি অ্যাসাইন করেছিল জন্মানোর সময় আর আমি ছোটবেলা থেকে নিজেকে কি ভাবি, এই দুটোর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। শুদ্ধ ডিফারেন্সটা হচ্ছে আমি কাকে পছন্দ করছি তার উপর ডিফারেন্সটা।
So LGB is a matter of sexual orientation. Now coming to T. T stands for transgenders. Now who are transgendered individuals? ট্রান্সজেন্ডাররা হচ্ছে যে মানুষরা যাদের বায়োলজিক্যালি অ্যাসাইন্ড সেক্স অ্যান্ড জেন্ডার আইডেন্টিটির মধ্যে একটা ডিসোনেন্স আছে। তাদের যদি একটা বায়োলজিক্যালি অ্যাসাইন্ড মেয়ে কিন্তু একদম ছোটবেলা থেকে তার নিজেকে মনে হচ্ছে আমি ছেলে, আমি একটা ভুল শরীরের মধ্যে জন্মেছি, আমার পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, আমি ছেলেদের স্কুলে যেতে চাই, আমি দাদার মতন মানে জামা কাপড় পরতে চাই। ওর ছোটবেলা থেকে যদি ওর একটা নিজের শরীর নিয়ে অস্বস্তি, নিজেকে আমি আয়নায় দেখে একটা আতঙ্ক, হ্যাঁ মানে এই জিনিসটা যেটা, দেন দ্যাট পারসন ইজ ট্রান্সজেন্ডার। উল্টোটাও সেম, আমি এরকম হতে পারে যে আমি বায়োলজিক্যালি অ্যাসাইন্ড সেক্স আমার মেল, কিন্তু আমার ছোটবেলা থেকে আমার বোনদের খেলা ভালো লাগে, আমি মার মতন শাড়ি পরতে চাই, চুড়ি পরতে চাই, আমি লিপস্টিক লাগাতে চাই, আমি নাচতে চাই। So these are transgendered people. And irrespective of the third point, irrespective of whatever is their sexual orientation, তারা নিজেদের জেন্ডারকে পছন্দ করতে পারে, অপোজিট জেন্ডারকে পছন্দ করতে পারে, দুটো জেন্ডারকে পছন্দ করতে পারে, কাউকে না পছন্দ করতে পারে, irrespective of their sexual orientation, these people are called transgenders. So male to female, মানে যারা বায়োলজিক্যাল অ্যাসাইন্ড মেল কিন্তু নিজেদের জেন্ডার আইডেন্টিটি ওমেন, তাদেরকে ট্রান্স ওমেন বলা হয় বা ট্রান্স ফেমিনিন। আর যাদের বায়োলজিক্যালি অ্যাসাইন্ড ফিমেল কিন্তু তারা নিজেদের ছোট থেকে মনে করে যে তারা ভিতরে ছেলে, তাদেরকে ট্রান্স ম্যাসকুলিন বা ট্রান্স ম্যান বলা হয়। প্রথম ডিফারেন্স হচ্ছে এটাই যে এলজিবি হচ্ছে একটা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের উপর বেস করে, আর টি ট্রান্সজেন্ডার হচ্ছে একটা জেন্ডার আইডেন্টিটির প্রশ্ন। এবার এদের কিন্তু স্ট্রাগল একদম অন্যরকম, বা ডিসক্রিমিনালাইজেশন বা যারা মানে পুরোপুরি অন্যরকম, সেগুলো কোয়েল পরে আরো ভালো করে বোঝাতে পারবে। এবার এলজিবিটি হয়ে যাবার পর আমি যদি আসি আই, ইন্টারসেক্স, আমি জেন্ডার আইডেন্টিটি সেক্সুয়াল ওরিয়েন্টেশনে যাচ্ছি না, আমি বায়োলজিক্যাল সেক্সেই একটা বাচ্চাকে ডাক্তাররা দেখে ঠিকঠাক করে ওই বক্সে ক্যাটাগরাইজ করতে পারছেন না জেনিটেলিয়া দেখে যে এ ছেলে না মেয়ে। এবার এটার অনেক রকম হতে পারে, এরকম হতে পারে যে একটা বাচ্চা এক্সটার্নালি দুটো অর্গান নিয়েই জন্মেছে, এরকম হয়। আবার এরকম হতে পারে যে কোনোটাই নেই। আবার এরকম হতে পারে যে এই দুটো এক্সট্রিম পয়েন্টের মধ্যে যে কোনো একটা পজিশনে থাকতে পারে। আবার এরকমও হতে পারে যে ইন্টারনালি আমার এক ধরনের রিপ্রোডাক্টিভ অর্গান, বাট এক্সটার্নালি সেটা উল্টো, মানে ভেতরে হয়তো ইউট্রাস আছে, ওভারি আছে, কিন্তু এক্সটার্নালি আমার ফিমেল জেনিটেলিয়া না। আবার উল্টোটাও হতে পারে। তো এরকম অনেক রকম কন্ডিশনস হতে পারে যেখানে বাচ্চাকে দেখে একটা প্রপার বায়োলজিক্যাল সেক্স ডাক্তার অ্যাসাইন করতে পারছে না। এবার সেই ক্ষেত্রে এই মানুষদের বলা হয় ইন্টারসেক্স। এবার ইরেসপেক্টিভ অফ তারা বড় হয়ে তাদের কি জেন্ডার আইডেন্টিটি হলো আর তাদের পরবর্তীকালে কাদের পছন্দ হলো, মানে ইরেসপেক্টিভ অফ দ্যার জেন্ডার আইডেন্টিটি লেটার অন অর সেক্সুয়াল ওরিয়েন্টেশন লেটার অন, দিস আর ইন্টারসেক্স পিপল। সো দিস ইজ দ্য ডিফারেন্স LGBTI। এবার নেক্সট আমি যাচ্ছি H। অনেকে ইন্টারসেক্স শুনে এই প্রশ্নটা করতে পারে যে আচ্ছা মেয়েও না ছেলেও না, এটা তো তাহলে আমরা জানতাম হিজড়া। যেরকম আমি অ্যাটলিস্ট ছোটবেলা থেকে যখনই কাউকে জিজ্ঞেস করেছি যে মা হিজড়েরা কারা, হিজড়া কমিউনিটি কি, আমি সবসময় এটাই শুনেছি তারা ছেলেও না মেয়েও না। এবার হিজড়া কমিউনিটির যদি আমি কথা বলি, হিজড়া কমিউনিটি কিন্তু is a community. It's not a gender and sexual like a label or a category someone is born with. It is a cultural community specifically found in the subcontinent, South Asian cultures. It is a cultural and professional community where people join. So this community is primarily made up of trans women. ট্রান্স উইমেন কাদের বলেছিলাম, যে যারা ছেলে হয়ে জন্মায়, মানে বায়োলজিক্যালি অ্যাসাইন ছেলে কিন্তু তাদের জেন্ডার আইডেন্টিটি মহিলাদের। তাই জন্য সবাই দেখবে যে হিজড়া কমিউনিটি যাদেরকে আমরা দেখে থাকি সচরাচর তারা সবাই ফেমিনিন। প্রাইমারিলি দ্য হিজড়া কমিউনিটি ইজ মেড আপ অফ ট্রান্স উইমেন অ্যান্ড কিছু শতাংশ তার মধ্যে ইন্টারসেক্স পপুলেশনও থাকে। অল হিজড়াস আর নট ট্রান্স উইমেন, উই ক্যান সে মোস্ট হিজড়াস আর ট্রান্স উইমেন, বাট অল ট্রান্স উইমেন আর নট হিজড়াস, because it is trans women who join the community
is a hijra. Human gender বা human sexuality কিন্তু absolutely fluid. এগুলো এই যে আমি 6টা ক্যাটাগরি বললাম তার মধ্যেও কিন্তু সীমাবদ্ধ না। কিন্তু আমাকে যদি সেই ফ্লুইডিটিটা বুঝতে হয় তাহলে আমাকে মানে যেরকম 1 2 3 4 শিখলে তবেই আমি ক্যালকুলাসে পৌঁছবো, সেই রকমই এইগুলো বোঝা খুব দরকার, যাতে আমি পরবর্তীকালে গিয়ে নন বাইনারি, জেন্ডার নন কনফার্মিং, জেন্ডার কুয়ার, প্যানসেক্সুয়াল ইত্যাদি ইত্যাদি, আমাদের পৃথিবীতে যত মানুষ আছে তত রকমের লেভেলস ক্যাটাগরিজ হতে পারে যদি আমাদের ছোটবেলা থেকেই কন্ডিশনিংটা না থাকতো। তো তাই জন্য এরকম অনেক মানুষ আছে যারা এই ক্যাটাগরির মধ্যে বিলং করে না। সো তাই জন্য queer is basically an umbrella terms which a lot of people use, whoever is gender or sexuality non-conforming. It is a global term, and it actually originally started by people, community লোকেদের queer বলা হতো as you know, like the English phrase you are odd, you are queer, as an insult. So the community over time has basically claimed that word and got that power out of it and reclaimed that word for themselves. And queer is basically thus an umbrella term for anybody who does not conform. Last would be A. Last to bole hoy na, aro onek ache, but very most popular and common. A stands for asexual. Asexual people hocche jara jader they are not sexually attracted to anyone. এবার এইটা আবার সমাজে মনে হয় যে এটা ডাক্তার দেখাতে হবে, এটা একটা অসুখ, বাট এটা অসুখ নাও হতে পারে। মানে দিস ইজ আ ভ্যালিড, অল অফ দিস আর ভেরি ভ্যালিড gender and sexuality identities. Asexual people are not physically attracted to someone else, but that does not mean that tara preme pore na, but or they don't have romantic partners. There are, like, we know a lot of asexual friends who have partners and who are very much in love, but they are not physically attracted to someone. So this is basically the difference between LGBTIHQA plus. Yes, and coming back to your question যে about me, so আমি যখন ছোট ছিলাম, তুই যখন আমাকে ইন্ট্রোডিউস করলি, ইউ মেনশন জেন্ডার নন বাইনারি, তো আমি ওখান থেকে শুরু করছি। আমি ছোটবেলায় আই হ্যাভ নেভার আইডেন্টিফাইড অ্যাজ এ ওমেন, আই হ্যাভ নেভার আইডেন্টিফাইড অ্যাজ আ বয় অলসো। এবার ছোটবেলায় যেহেতু আমি বাইনারির মধ্যে জন্মেছি, আর আমিও ছোটবেলায় জানি বাইনারি, তাই জন্য আমি তো ছেলে আর মেয়ের বাইরে কিছু জানি না। তো আমার এরকম হতো যে আমি কয়েক মাস ভীষণ ভাবে একটা ফেমিনাইন ফেজে, মানে আমার লম্বা চুল, তুই আমাকে দেখেছিস স্কুলে লম্বা চুল, নেল পলিশ লাগাচ্ছি ইত্যাদি ইত্যাদি, সেটা সবকিছুতেই অস্বস্তি হচ্ছে, মানে আই এম ফিলিং যে দিস ইজ নট মি, আই এম পারফর্মিং সামথিং। তো আমি জানি উল্টোটা তার মানে ছেলে। এবার হঠাৎ করে ছোট চুল হয়ে গেল, আমি ছেলেদের শার্ট প্যান্ট পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, ক্রিকেট খেলছি বন্ধুদের সঙ্গে। এবার সেটা অনেকটা ফ্রিং মনে হতো, কিন্তু কোথাও একটা আমি সেটাও আইডেন্টিফাই করতাম না। তো এইরকম একটা চলছিল। তারপর যখন ইন্টারনেট এলো, তখন ইন্টারনেট ঘেটে আমি দেখলাম বাই জেন্ডার বলে একটা টার্ম, যে আচ্ছা যারা এই মেল প্লাস ফিমেল। তো আমি কিছুদিন বাই জেন্ডার হিসেবে আইডেন্টিফাই করেছি। তারপর আরো পড়াশোনা, আরো ইন্টারনেট, আরো এই যে স্যাফোর সঙ্গে কাজ ইত্যাদি করে তারপরে আমি বুঝতে পারি যে এই বাইনারিটা আমাদের মাথায় প্রোগ্রামিং করে ঢোকানো আছে। উই ক্যান বি সামথিং ফ্রম দ্য মেল বক্স, সামথিং ফ্রম দ্য ফিমেল বক্স, আই এম মি, তার মধ্যে কিছুটা এটা হতে পারে, কিছুটা হতে পারে সেটা চেঞ্জ হতে পারে। সো তাই জন্য আই আইডেন্টিফাই অ্যাজ জেন্ডার নন বাইনারি and also sexually fluid. এতদিন নিজেকে বাইসেক্সুয়াল বলেছি, কিন্তু এগেন বিকজ আমি বাইনারিতে বিশ্বাস করি না, তাই জন্য আমি শুধু যে ছেলে আর শুধু যে মেয়ে পছন্দ তা না। আই হ্যাভ হ্যাড ট্রান্স ম্যান পার্টনার্স, আই হ্যাভ হ্যাড লেসবিয়ান পার্টনার্স। সো সো আমার মানুষকে ভালো লাগে আর কি। সো আই এম সেক্সুয়ালি ফ্লুইড পারসন। সো এইটাই হচ্ছে আমার উত্তর। ইটস বিন আ জার্নি, একটু একটু করে শিখেছি, একটু একটু করে বুঝেছি, কন্ডিশনিং আনলার্ন করেছি, কন্ডিশনিংটা নিয়ে ফাইনালি নিজেকে খুঁজে পেয়েছি। আর আমি যেরকম বলছিলাম, এই প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু স্ট্রাগলটা আর যে প্রবলেম বা যে চ্যালেঞ্জ গুলো ফেস করে সেগুলো খুব আলাদা। সো আমি চাইবো যে ইফ লাইক কোয়েল ইজ হিয়ার, সো আই উড লাইক টু মেবি কোয়েল, ইফ ইউ ক্যান টক আ লিটল অ্যাবাউট দ্যাট। কোয়েলের সাথে অবশ্যই কথা হবে, এবং কোয়েল যে বিষয়টি নিয়ে অনেক রকমের কাজ করে, ওকে আমার তো দে, আমি কিভাবে বলবো, So she has been working extensively for livability factor, better livelihood, well-being of individuals belonging to the community এবং তাদের এমপ্লয়মেন্ট এবং সবকিছু নিয়ে কোয়েল অনেক ডিটেইলে কাজ করছে। সো কোয়েলের কাছ থেকে জানবো
এই যুদ্ধ ইজি নয়। তাও তোমরা কোথায় পৌঁছলে, কতদূর পৌঁছেছি আমরা? তোমার প্রথম প্রশ্নের একটা উত্তর দিয়ে নিশ্চয়ই এটাতে যাবো। তুমি জিজ্ঞেস করেছিলে প্রাইড মান্থ সম্বন্ধে। প্রাইড মানে হচ্ছে সম্মান, যেই সম্মানটা ডিগনিটি, যদি আমরা ডিগনিটি বলি, এই ডিগনিটি অফ লাইফ যেমন সমাজে সবার আছে, ঠিক তেমনি LGBTIQ আইডেন্টিফাইড মানুষেরও সেই সম্মানের সাথে বাঁচার একটা রাইট আছে, মানে সেটা তার অধিকারের মধ্যে পড়ে। এবং সেই অধিকারটা তাকে কখনো কখনো সমাজ যখন নিজের থেকে দিতে চায় না, তখন তাকে সমাজ থেকে সেটা ক্লেম করতে হয় বা সেই তার দাবি করতে হয়। প্রাইডের আন্দোলনটা হয়তো সেই সূত্র থেকেই শুরু হয়েছিল। আজকে যখন আমরা দেখছি যে সমাজে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভায়োলেন্স তারা ফেস করে, LGBTIQ মানুষও কিন্তু বিভিন্ন ধরনের ভায়োলেন্স ফেস করে। এতগুলো যে লেবেল ইন্দ্রাণী বললো, এই প্রত্যেকটা লেবেলের মানুষ, মানে একটা ট্রান্সম্যান তার যে ভায়োলেন্স, তার সঙ্গে কিন্তু একটা ট্রান্সফর্মারের ভায়োলেন্স অনেকটাই আলাদা। সিমিলারলি একটা লেসবিয়ান আইডেন্টিফাইড মানুষের যে ভায়োলেন্সটা সে দেখে বা সে ফেস করে, তার থেকে কিন্তু অনেকটাই আলাদা একটা গে আইডেন্টিফাইড মানুষের যেই এইটা। এবং সেগুলো প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন কারণে, তাদের আইডেন্টিটির কারণে, তারা সেই আইডেন্টিটিটাকে, জেন্ডার আইডেন্টিটিকে কিভাবে এক্সপ্রেস করে। মানে আজ আমি যদি চাই 2 হুইলার ড্রাইভ করব, আমি একভাবে জামা কাপড় পরবো, আমি সামাজিক কোনো ফাংশনে গিয়ে একরকম জামা কাপড় পরে যেতে কমফোর্টেবল, সেটার জন্য কিন্তু আমাকে এক্সপ্লিসিটলি ভায়োলেন্স হয়তো ফেস করতে হয় না, কিন্তু আজও দাঁড়িয়ে সেই ইমপ্লিসিট ভায়োলেন্সটা কিন্তু আমাকে ফেস করতে হয়। এবং আমার মতো এরকম বহু মানুষ LGBTIQ সমাজে আছে, যারা প্রত্যেক দিন তাদের জীবনটা কিন্তু একটা যুদ্ধের মতো, কারণ তারা প্রত্যেক দিন এক না এক ধরনের ভায়োলেন্স ফেস করছে। তো কি কি ধরনের ভায়োলেন্স আছে যদি আমরা কথা বলি, প্রথম ভায়োলেন্সটা কোথা থেকে আসে? প্রথম ভায়োলেন্সটা আসে হচ্ছে ইগনোরেন্স থেকে, না জানা। আজকে সেনকোর প্ল্যাটফর্মে যদি আমাদের 10,000 মানুষও শোনে এবং তারা যদি জানতে চায় যে LGBTIQ মানুষরা কি, কেন, কি ব্যাপার, এই ইগনোরেন্সের জায়গাটাতে কিন্তু সরে যায়। তুমি যে আমাকে প্রোনাউনটা বলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলে, এই আমি ঠিক বললাম তো, এই যে তোমার জানার, তুমি যে জানতে চাইলে, আচ্ছা তোমাকে আমি ঠিকভাবে খুব ছোট্ট একটা জেস্টার, কিন্তু একটা মানুষ যে সেটা নিয়ে প্রতিনিয়ত লড়াই করছে, তার জন্য একটা বিশাল বড় ব্যাপার। কারণ তাকে কেউ জিজ্ঞেস করলো, তাকে কেউ জানতে চাইলো, যে সে রেকগনাইজ করলো যে আমি ঠিক বললাম তো, তোকে ঠিকভাবে রেফার করলাম তো। এইটা হচ্ছে ইগনোরেন্স থেকে নলেজের দিকে যাওয়া। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা ভায়োলেন্সকে, ঠিক অ্যালাই যারা, তারা কিন্তু কাউন্টার করতে পারবে। আজকে সেনকো অ্যাজ আ ব্র্যান্ড যদি LGBTIQ মানুষের অ্যালাই হয়, তাদের এই জানার ইচ্ছেটাই কিন্তু তাদেরকে একটা কারেক্ট অ্যালাই তৈরি করে। সিমিলারলি সেকেন্ড টাইপের ভায়োলেন্স যেটা আসে, সেটা হচ্ছে কোথা থেকে আসে, সেটা হচ্ছে ইনভিজিবলাইজেশন। আমি তোমাকে দেখেও দেখলাম না। ছোটবেলা থেকে বাচ্চারা, আমি স্কুলেও দেখেছি প্রচুর বাচ্চা, মানে একটু নাচ, একটা মানে বায়োলজিক্যালি সে হয়তো একটা মেল চাইল্ড, কিন্তু সে নাচতে ভালোবাসে, বা তার হাব ভাবের মধ্যে খুব একটা সুইটনেস আছে, একটা সফটনেস আছে, একটা একটা কিন্তু তাকে সবসময় এই মানে প্রত্যেকটা টিচার বলো, তার বাড়ির লোক, যা খেলতে যা, যা ক্রিকেট খেল, তুই কেন এরকম ভাবে হাঁটছিস, তুই কেন এইভাবে নাচছিস। তার যে নিজের একটা ইনেট একটা আন্ডারস্ট্যান্ডিং আছে নিজের আইডেন্টিটি সম্বন্ধে, সে যেটাকে যে এক্সপ্রেস করছে, সেটাকে বাধা দেওয়া, সেটাকে কাটা, বা সেটাকে দেখেও অগ্রাহ্য করা, না দেখা। এরকম বিভিন্ন আমাদের কাছে কেস আসে, যেখানে বাড়ির লোক খুব ভালো করে জানে যে এই মানুষটি LGBTIQ সম্প্রদায়ের মধ্যে পড়ে, হয়তো নামটা জানে না, টার্মটা জানে না, কিন্তু বুঝতে পারে যে এই বাচ্চাটা একটু অন্যরকম, কিন্তু তাকে দেখেও আমি অ্যাকনলেজ করব না, আমি বলবো না, আমি তাকে, না ও তো মেয়ে, ও তাহলে এইটাই করবে, ওর মেয়ে, ওর এই সময়ের পরে ওর বিয়ে দিয়ে দিতে হবে, ও ছেলে, ওকে চাকরি করতেই হবে, ও চাক বা না চাক। এটাও কিন্তু এক ধরনের ভায়োলেন্স। আর আরেক ধরনের ভায়োলেন্স হচ্ছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখি, সেটা হচ্ছে এক্সপ্লিসিটলি একটা ভায়োলেন্স, যেটা LGBTIQ মানুষদেরকে প্রচন্ড ভাবে সহ্য করতে হয়। সেটা পরিবারের তরফ থেকে হতে পারে, মানে বাড়ির লোক না মেনে নেওয়া, জোর করে বিয়ে দিয়ে দেওয়া, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া, কনভার্সন থেরাপির মধ্যে নিয়ে যাওয়া, শক থেরাপি দেওয়া, এরকম বিভিন্ন ফোর্সড ম্যারেজ, এরকম বিভিন্ন জিনিস দিয়ে তার বেঁচে থাকার যে রাইটটা, তার ডিগনিটিটা, তার প্রাইডটা তার থেকে ছিনিয়ে নেওয়া, তার আইডেন্টিটিকে কনস্ট্যান্টলি হস্তক্ষেপ করা এবং তার আইডেন্টিটিকে চ্যালেঞ্জ করা এবং তাকে তার মতো করে নাম আসতে দেওয়া। আমি রাইট হ্যান্ডে লিখি, আমি যদি বলি না তুমি রাইট হ্যান্ডে লিখতে পারবে, তোমাকে লেফট হ্যান্ডেই লিখতে হবে, তাহলে তো তার ন্যাচারালনেস, মানে সে যেটা করতে স্বাভাবিকভাবে, তার যে স্বাভাবিক ইন্টারেস্ট আছে, সেটা তো সে করতে পারছে না, সে তো সেভাবে লিখতে পারছে না, সে তো পারবে না। যে যদি কেউ রাইট হ্যান্ডেড হয়, সে তো হঠাৎ করে লেফট হ্যান্ডে লিখতে পারবে না।
সিমিলারলি যদি কেউ লেফট হ্যান্ডেড হয়, সে তো জোর করে রাইট হ্যান্ডে লিখতে পারবে না। কিন্তু এই জিনিসটাই সমাজ জোর করে করার চেষ্টা করে। তারপরে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে, পড়াশোনার ক্ষেত্রে, তুমি ছেলে তাই তোমাকে বাস্কেটবল খেলতে হবে, তুমি মেয়ে তোমাকে সেলাইয়ের কাজটা কিন্তু শিখতে হবে, তুমি খোখো খেলতে পারো কিন্তু তার বেশি ফুটবলের দিকে যেও না। মানে বড় বড় স্কুল, বড় বড় কলেজেও কিন্তু আমরা এই ধরনের একটা ডিসক্রিমিনেশন দেখি। তোমার গায়ে লোম থাকলে হবে না, তোমার কিন্তু পরিষ্কার চকচকে হতে হবে, তোমার মুখটা কালো হলে হবে না, খেলতে খেলতে মুখ কালো হয়ে গেছে, ছোটবেলায় মা বলতো ট্যান্ড হয়ে গেছিস, যা গিয়ে মুলতানি মাটি লাগা। আরে কেন লাগাবো আমি মুলতানি মাটি? আমার এরকম স্কিন কালার যদি হয়, আমার এটাই ভাল লাগে, এটাই তোমার ন্যাচারাল স্কিন কালার। আমি যদি ট্যান হই, আমি তো ভালোবাসি সেটা হতে। সো এই যে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে তুমি দেখতে পারবে কিভাবে সমাজ তোমাকে ঠিক ভুল, এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা ভুল কনস্ট্যান্ট করতে থাকা। ওয়ার্ক প্লেসে একটা মানুষ সে নিজের যোগ্যতা একটা চাকরি পেয়েছে, তার আইডেন্টিটি বা তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য তাকে তার প্রাপ্য জায়গা না দেওয়া, তার স্যালারি থেকে তাকে করা, তাকে বিনা দোষে অন্য কারণ দেখিয়ে তাকে তার চাকরি থেকে সরিয়ে দেওয়া, কারণ সে আর 5 জন মানুষের মতো তোমাদের সাথে মিশতে পারছে না বা তোমরা তাকে মেশার জায়গাই দিচ্ছ না। সে হয়তো আর একটু আজ যেমন সেনকো হাত বাড়িয়েছে, এরকম যদি মানুষের পাশে দাঁড়ায়, হাত বাড়ায় যে আচ্ছা আমি তোকে বোঝার চেষ্টা করব, তাহলেই কিন্তু জগৎটা অনেক বেশি লিভেবল হয়ে ওঠে। আজকে লাইভলিহুড এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রত্যেকটা মানুষের, প্যান্ডেমিকে শুধু LGBTIQ এর মানুষ নয়, বিভিন্ন ধরনের মানুষেরই কিন্তু আজকে লাইভলিহুডের সমস্যা হচ্ছে। কিন্তু LGBTIQ মানুষের কেন বেশি হচ্ছে? কারণ তাদের আইডেন্টিটির জন্য, তাদের ওরিয়েন্টেশনের জন্য তারা তাদের যোগ্য চাকরি তারা পাবে না, তাদের প্রাপ্য চাকরি তাদেরকে নিয়ে নেওয়া হবে, চাকরির সময় তাদেরকে ঠিক জায়গায় প্রমোশন দেওয়া হবে না। এরকম বিভিন্ন ধরনের ভায়োলেন্স কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি। এমনও দেখছি এগুলো করার জন্য কত মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, কারণ তার কাছে আর কোনো উপায় কিন্তু থাকে না। তো এইটাই এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা বুঝি এবং আমরা জানি যে প্রাইড শুধু একটা মাস না, প্রাইড কারোর জন্য তার এক্সিস্টেন্স। যেটা ইন্দ্রাণী বলছিল যে LGBTIQA মানুষের বিভিন্ন ধরনের ভায়োলেন্স আছে, সেটা কিন্তু তার কাস্ট, তার ক্লাস, এগুলোও কিন্তু তার উপরে খুব ইম্পর্টেন্ট একটাই। আজ আমরা যেহেতু আপার মিডল ক্লাস, তাই হয়তো আমরা 3 জনে বসে এখানে এত ওপেনলি পাবলিক ফোরামে কথা বলতে পারছি। গ্রামের দিকের মানুষেরা বিশ্বাস করো আমাদের ফোন করে 3 মিনিট চুপ করে থাকে, কারণ বলার ওই ভয়টা যে আমার কথা যদি কেউ শুনে নেয়, আমাকে যদি গ্রাম থেকে বার করে দেয়। এই ধরনের অত্যাচারও কিন্তু হয়। কিন্তু এই ভায়োলেন্স গুলোকে যেদিন আমরা কাউন্টার করতে পারবো সমাজ হিসেবে, সমাজ যেদিন উঠে দাঁড়িয়ে বলবে না আর না, তুমি যেরমই হও তুমি আমার বন্ধু এবং তোমার আইডেন্টিটিটা তোমারই, এই সম্মানটা যেদিন মানুষ পাবে, সেদিন হয়তো আলাদা করে একটা প্রাইড মান্থের দরকার পড়বে না, সেদিন হয়তো প্রত্যেকটা দিন একটা প্রাইড ডে হয়ে দাঁড়াবে আমার মনে হয়। এত ভালো লাগছে কথা শুনতে, কিন্তু এই কথা শোনার চ্যাপ্টারটা আমাদের আজকের মতো বোধহয় মোটামুটি এন্ডের পর্বে চলে এসেছি। তবে আরজি জানাচ্ছি সাফোকে যে এই আড্ডা একদিন চলবে না, সো অ্যাটলিস্ট আমাদের এই মাসে তো আমাদের সপ্তাহে একটা করে আড্ডা হওয়া উচিতই উচিত। আর তারপরে দেখা উচিত যে যেহেতু এটি একটি মাসের কথা নয় বা সম্পর্ক নয়, লং টার্ম আমরা কিভাবে আরো একসাথে অনেক কিছু করতে পারি, দ্যাট শুড বি আ বিগ ডিসকাশন এন্ড অ্যান অ্যাটেম্পট। তবে একটা প্রশ্ন আছে, একটা কিউ আমি দেখলাম কোয়েশ্চেনিং বলে দেওয়া আছে কয়েক জায়গায়, তোমাদের LGBTQ এই লম্বা ইয়েতে কোথাও একটা the last Q stands for questioning. Is it এই যে তুমি বললে হি, হিজ এন্ড হার, এই যে তুমি প্রশ্ন করলে যে আমি এটা রাবার দিয়ে মুছে দিয়ে যদি হার করতে পারতাম, এই যে প্রশ্ন করা, নিজেকে প্রশ্ন করা নিজের কাছে, ওই প্রশ্নটা যারা করতে থাকে এখনো কোনো কনক্লুশনে আসতে পারেনি, তারাই কোয়েশ্চেনিং। যেদিন তারা সেই কনক্লুশনে আসুক বা না আসুক, তারও তো একটা আইডেন্টিটি, সে আজ বলতে পারছে না হাউলফ করে যে আমি হেটারোসেক্সুয়াল না, হোমোসেক্সুয়াল না, বাইসেক্সুয়াল না, ট্রান্সজেন্ডার না, নন বাইনারি। সেই প্রশ্ন করার জায়গাটাও তো একটা আইডেন্টিটি, একটা স্পেকট্রামের মধ্যে। তাই কিউ কোয়েশ্চেন। সমাজের এই বিভিন্ন নিয়মগুলোকে কনস্ট্যান্টলি কোয়েশ্চেন করতে থাকা, এই যে প্রত্যেকটা নিয়ম আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বা নিয়ম তৈরি করা হচ্ছে কনস্ট্যান্ট, এই নিয়মগুলোকে কনস্ট্যান্ট কোয়েশ্চেন করা, এটা শুধুমাত্র তার জন্য কোনো ডিফারেন্ট আইডেন্টিটি হতে পারে না। আজকে আমিও করতে পারি, তুমিও করতে পারো, যে কোনো মানুষ এই নর্ম গুলোর বিরুদ্ধে কোয়েশ্চেন করাটাও একটা আমার তো মনে হয় অ্যাজ আ কুয়ের আমি এটা প্রচন্ড ভাবে ফিল করি। আর আমি যেটা নিজের ব্যাপারে শেয়ার করেছিলাম, গল্পটা ছোটবেলার, সেই ছোট
পালাটা আমার প্রাইমারিলি কোয়েশ্চেনিং হিসেবেই কেটেছে till I understood myself. So yes. Completely got it. But আমার মনে হয় আমাদের যারা দেখবে আমাদের এই অনুষ্ঠান, তাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে, যেটি জাগতেই পারে, যদি পারেন অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন, যাতে আমরা কোনো না কোনো এপিসোডে সেই উত্তরও পৌঁছে দেবো আপনাদের। এবং আজকে একটা আনসার সাফোকে দিতেই হবে যে আমাদের সাথে কিন্তু আবার নেক্সট সপ্তাহে একদল নতুন বন্ধুদের সাথে আলাপ করাতে হবে। নানা রঙের বন্ধু থাকলেই কিন্তু পৃথিবীটা আরো সুন্দর বাসস্থান হয়ে উঠবে, আর এই মেঘলা দিনগুলো আরেকটু রঙিন ভাবে কাটবে। এই কথা কি আমরা, can I get that answer? I'm questioning. যদি সেই প্ল্যাটফর্মটা এবং সেই বন্ধুত্বের হাত তোমরা বাড়িয়ে দাও, বিশ্বাস করো আমরাও হাতটা বাড়িয়ে দেবো, একদম 100%। হাত বাড়ালাম, একদম কথা দিলাম। এরা হাত আর যেটা কোয়েল তুমি বললে যে গ্রাম বাংলা থেকে ফোন আসলে মানুষ ভয় প্রশ্নটাই হয়তো করে উঠতে পারছে না, এমনও হতে পারে ওপেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করতে চাইবে না, কিন্তু তোমাদের সাথে কথা তো তারা বলতে চাইতে পারে, যোগাযোগ করতে চাইতে পারে। স্যাফো ফর ইকুয়ালিটিকে কিভাবে আমরা ছুঁতে পারি সেটা যদি একটু জানিয়ে দাও, কিভাবে যোগাযোগ করতে? একদম, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9831518320। এটা আমাদের স্যাফোর হেল্পলাইন নাম্বার। এটা সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। আমাদের যে কোনো সময় এই সময়ের মধ্যে ফোন করো এবং আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার, সাথে থাকার। ফোন করো। আর আমাদের ওয়েবসাইট হচ্ছে www.safokolkata.in। আজকে এত গল্প হলো, এত কথা হলো, কিন্তু আবার কথা হচ্ছে, গল্প হচ্ছে নিশ্চয়ই নতুন একটা দিনে। ইন্দ্রাণী, কোয়েল এবং মধুরিমা, থ্যাংক ইউ। হ্যাপি প্রাইড। হ্যাপি প্রাইড। হ্যাপি প্রাইড।